ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছে সবাই। ও কাপড় খালি ইউজ করবো। একটা হচ্ছে যে ব্র্যান্ডিং, বাংলাদেশের স্থিতিশীলতা, রাজনৈতিক পরিবেশ, গণতন্ত্র, রাজনৈতিক সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার, এগুলো তো হচ্ছে ইন্ডিকেটর সব দেশের। আমরা যদি প্রথমে এই ইন্ডিকেটরগুলো, এবার আপনারা জানেন গত 15 বছরে সব ইন্ডিকেটর কিন্তু ফ্লোরে নেমে গেছে, আকাশ থেকে ফ্লোরে নেমে গেছে। এই ইন্ডিকেটরগুলো ইমপ্রুভমেন্টের জন্য আমাদের কাজ করতে হবে, এবং সেটা সেই কাজ করতে গেলে আপনাকে প্রথমে একটা রাজনৈতিক পরিবেশ, একটি গণতান্ত্রিক পরিবেশ আপনাকে সৃষ্টি করতে হবে। এবং আমি মনে করি সেটা সৃষ্টি করতে গেলে প্রথমে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হবে। আমাদের মধ্যে সহনশীলতা এবং অন্যের সাথে দ্বিমত পোষণ করেও তার মতের প্রতি সম্মান জানানো শিখতে হবে। দ্বিমত পোষণ তো করবেই। এখন সবাই বলে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, এখন কেন আমাদের মধ্যে এত দ্বিমত হবে? আরে দ্বিমত তো হবেই। এটা যারা বলে তারা তো গণতান্ত্রিক প্রত্যাশায়, তারা এখনো মনে করছে শেখ হাসিনা যেরকম মনে করতো সবাইকে একমত এক জায়গায় থাকতে হবে, তাই তো আমরা সেই মন মানসিকতায় পরিচয় দিচ্ছি। দ্বিমত তো হতেই হবে। এই জন্য তো আমরা ভিন্ন ভিন্ন দল করেছি, ভিন্ন ভিন্ন মত, আমাদের দর্শন আলাদা, আমাদের চিন্তা ভাবনা, আগামী দিনের যে আমাদের রাজনৈতিক পরিকল্পনা, ব্যবধান তো থাকবেই, খুবই স্বাভাবিক। কিন্তু আমার কথা হচ্ছে ব্যবধান থাকার পরে আমাদের মধ্যে সহনশীলতা তো থাকতে হবে। আমরা একজনের মতের সাথে দ্বিমত পোষণ করে সেই মতের প্রতি রেসপেক্ট দেখাতে তো কোনো অসুবিধা নেই। এখন যেরকম আজকে অনেকে বলেছেন, সত্যি কথা বলতে কি, যে সংস্কারের কথা আসছে, সংস্কারের ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, কিন্তু কতটুকু সংস্কার হবে এখানে তো দ্বিমত থাকা অস্বাভাবিক কিছু না। আমি তো আগেই বলেছি প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্ব চিন্তা ভাবনা দর্শন আছে, সুতরাং সংস্কারের বেলায় আমাদের মধ্যে দ্বিমত থাকবে না এটা তো বিশ্বাস করার কোনো কারণ নেই। দ্বিমত থাকবে, কথা হচ্ছে যতটুকু ঐক্যমত হতে পারে সেটা নিয়ে আমরা এগিয়ে যাই। আর যেখানে ঐক্যমত হবে না সেটা আমি জনগণের কাছে নিয়ে যেতে হবে। আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন তাহলে আপনি সেটা যেখানে ঐক্যমত যতটুকু হবে না সেটা জনগণের কাছে আগামী নির্বাচনে আপনি নিয়ে যান। যেমন অনেকে পিয়ারের কথা বললে, পিয়ার, আমি কোনো পিয়ারের পক্ষে বিপক্ষে যদি এখন বলতে হয় আমাকে অনেক কিছু বলতে হবে, কিন্তু আমি সেদিকে যাচ্ছি না। তো পিয়ারের ব্যাপারে যদি কোনো দ্বিমত থাকে তাহলে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের কাছে নিয়ে যান, আপনার পিয়ারের ইস্যুটা জনগণের কাছে নিয়ে যান, যে আমরা নির্বাচিত হলে আগামী দিনে বাংলাদেশের পিয়ার সিস্টেম নিয়ে আসবো। জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে পাস করেন, পিয়ার করেন। কিন্তু আপনি পিয়ার চান, আরেকজন চায় না। আপনি পিয়ার ছাড়া নির্বাচনে যাবে না, পিয়ার ছাড়া এই ধরনের মন্তব্য তো শেখ হাসিনার মন মানসিকতা। আমার কথা মানতে হবে। আর আমাদের কে দায়িত্ব দিচ্ছে? এট দ্য এন্ড অফ দ্য ডে বাংলাদেশের এতদিন বলে আসছি আমরা বক্তৃতায়, জনগণের মালিকানা ফিরিয়ে দিতে চাই। তো মালিকানা যদি ফিরিয়ে দিতে চান, লেট দ্য পিপল ডিসাইড। সেটা তো আপনি জোর করে এখন আপনাকে পিয়ার দিতে হবে। আরেকজন যদি বলে আমাকে একজন ওদিন আলোচনার মধ্যে বলে একটা, তাহলে পিয়ার এমনি ভোট হোক, ঠিক আছে, তো পিয়ারের জন্য একটা আলাদা ব্যালট পেপার হোক। একজন বলছে আর কি একটা আলোচনায়, তা আমি বলছি ভালো কথা, আপনার জন্য পিয়ারের জন্য একটা ব্যালট থাকবে, আমারও আর 3টা দাবি আছে, আমার 3টা দাবির জন্য আরেকটা 3টা ব্যালট থাকবে, আর অন্যান্য সব দলের বিভিন্ন দাবি আছে তাদের জন্য কিছু ব্যালট আলাদা থাকবে। বাংলাদেশের মানুষ ওই গবেষণা করতে করতে সে আর ভোট কাজ করতে পারবে না। সুতরাং এই ধরনের অবাস্তব কথা যারা জনবিচ্ছিন্ন তারা এই সমস্ত কথা বলতে পারে। কোন বাংলাদেশের জনগণের পক্ষে কোনো মতেই সম্ভব না এই ধরনের একটা প্রক্রিয়ার মাধ্যমে গিয়ে কোন সিদ্ধান্ত।
আপনি আপনার একইভাবে তো আপনি করতে পারেন। আপনার নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে, আপনার ম্যানিফেস্টোর মধ্যে আপনি বলেন আমি পিয়ার চাই, অথবা আর কিছু চান, আপনি ম্যান্ডেট নিয়ে সংসদে আসেন। এখন কেন এখানে ঠেলাঠেলি করছেন? ঠেলাঠেলি করতে লাভ হবে না। হিস্টোরিক্যালি যেটা প্রমাণ হয়েছে, আমি আপনাদেরকে যে পরিষ্কার, আমার কাছে রেকর্ড আছে এগুলো, হিস্টোরিক্যালি যেটা প্রমাণ হয়েছে, এই বিপ্লব উত্তর অথবা আপরাইজিং উত্তর যে সমস্ত দেশে যারা যত তাড়াতাড়ি নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে গণতন্ত্রে ফিরে যেতে পেরেছে, সেই দেশগুলো ভালো করছে, সার্ভাইভ করেছে। আপনার সফট পাওয়ার একটা দেশের জন্য, আপনার দেশের থিয়েটার ইন্ডাস্ট্রি কি আছে, আপনার দেশের আর্টিজেনরা গ্রামে গঞ্জে কামার কুমার তাঁতি, দিজ আর ইকোনমিক পাওয়ার। আমরা তো খালি এখন ইকোনমিক পাওয়ারটা নিয়ে আসছি, বড় বড় ইন্ডাস্ট্রিতে নিয়ে আসছি, আমরা ইকোনমিক পাওয়ারটা সার্ভে। কিন্তু আপনার কামার কুমার এদের প্রোডাক্টকে যদি আপনি মনিটাইজ করেন, আপনি যদি এদেরকে শুধুমাত্র স্কিল ডেভেলপমেন্ট করেন, তাদেরকে আপনি তাদের প্রোডাক্টগুলোকে ইনপুটগুলো সাপ্লাই করেন, তাদেরকে আপনি ব্র্যান্ডিং করার সুযোগ করে দেন, তাদেরকে আপনি ডিজাইনিং সুযোগ করে দেন, আপনি দেখবেন তার যে 500 টাকার জিনিস, যে প্রোডাক্ট সে বিক্রি করতেছে, সে অনলাইন অ্যামাজনে আলিবাবাতে গিয়ে, আমরা যদি খালি সরকার থেকে এই সাপোর্টগুলো তাদেরকে দিই, আপ টু দ্য সেলিং প্ল্যাটফর্ম, 500 টাকার জিনিস 5,000 টাকা সারা দুনিয়া বিক্রি হচ্ছে। থাইল্যান্ডে ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট, কিচ্ছু না, যার যার বাড়িতে প্রোডাক্ট করতেছে, আমরা নিজেরা ভিজিট করেছি এগুলো, কিচ্ছু না, ঘরে বসে বসে। আগে থাইল্যান্ডে যেতে সে 50 টাকা $5 বিক্রি করতো, অ্যামাজনে আলিবাবাতে গিয়ে সে $50 বিক্রি করতেছে, ওখান থেকে শিপমেন্ট হচ্ছে সরাসরি, কোথাও যেতে হচ্ছে না। তো বাংলাদেশের অর্থনৈতিক যে পটেনশিয়াল, গ্রামে গঞ্জে যারা আছে, কামার কুমার আর্টিজেন্স আমাদের যারা আছে, আমরা তাদেরকে মনিটাইজ করতে পারি নাই। তো উই হ্যাভ টু মনিটাইজ দেম। আমাদের যারা আর্টিস্ট আছে তাদের মনিটাইজ করতে, আমাদের যে গান, যত ধরনের গান আছে বাংলাদেশে, এদেরকে আমরা মেইন স্ট্রিমে আনতে পারি নাই ইকোনমিতে, এদেরকে মনিটাইজ করতে পারি নাই। আমাদের থিয়েটার, আমরা লন্ডনে গেলে $500, $200, $300 দিয়ে থিয়েটার দেখি, অথচ বাংলাদেশের থিয়েটার ইন্ডাস্ট্রিকে আমরা ডেভেলপ করতে পারি নাই, মনিটাইজ করতে পারি নাই। সো দিজ আর দ্য এরিয়াস। ইকোনমিতে খালি ম্যানুফ্যাকচারিং আর এক্সপোর্ট আর রেমিটেন্স না, যে আমাদের দেশের গ্রামে গঞ্জে যে মানুষগুলো আছে তাদেরকে আমাদেরকে ইকোনমিক পার্টিসিপেশনে আনতে হবে।